अब डर है क्या कैंसिल, हम लोग उधर नहीं जा रहे। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের সে ফুকসুন্দর ট্রিপ এখানে এন্ড হচ্ছে। কাম অন ভাই, দেখো আমরা পাশে চলে এসেছি আর যাওয়ার দিন এই জায়গাটা কতটা বরফ ছিল, পেছন দিকে পুরো ভর্তি বরফ ছিল, এখন কিন্তু এক ফোঁটা বরফ নেই। তো গুড মর্নিং ফ্রম খারদং জায়গার নাম আশা করছি খারদং, ডোলপা, নেপাল। একদম আমার পেছনে রয়েছে ডোলপা ডিস্ট্রিক্টের বর্ডার, মানে আমরা জাস্ট ডোলপাতে কালকে এন্টার করেই চেকপোস্টে আমাদের আটকে দিয়েছে, কারণ এখানে একটা পারমিট লাগে, মানে ডোলপাতে ঢোকার জন্য একটা ইমিগ্রেশন লাগে, সেই ইমিগ্রেশনটা আমাদের কাছে নেই। 2-3 দিন আগে অবধি এরকম কোনো ব্যাপার ছিল না, এখানে জাস্ট পারমিট দেখাতে হতো, মানে ভান্সার দেখাতে হতো, ছেড়ে দিত সামনের দিকে। আর যখন ফুকসুন্দর ট্রেক শুরু হতো তো সেইখানটায় একটা পারমিট নিতে হতো, মানে ফুকসুন্দর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির জন্য একটা পারমিট নিতে হতো, তো সেটা সেখান থেকে হয়ে যেত। কিন্তু গত 2-3 দিন হচ্ছে এখানে নতুন একটা নিয়ম চালু হয়েছে যে ডোলপাতে এন্টার করার জন্য ইমিগ্রেশন করতে হয়, আর এই ইমিগ্রেশনের জন্যই আমাদের এখানে আটকে দিয়েছে। কালকে রাত্রিবেলা এখানে এসে আমরা আটকা পড়েছিলাম, সন্ধ্যে 7টার পরে এই রাস্তা আর এগোতে দেয় না। আর তারপরে কালকে রাত্রিবেলা এখানেই একটা ছোট্ট ঘরে আমরা থেকে গেছি, কি সিচুয়েশন ছিল সেটা তোমরা দেখেছো। আর তারপরে আজকে সকাল থেকে কথাবার্তা চলছে পুলিশদের সাথে, কিন্তু তারা কিছুভাবেই আমাদের ছাড়বে না, বলছে যে এখান থেকে চলে যাও তাল্লু বাজার মানে 35-40 কিলোমিটার, আবার অফ রোড করে তাল্লু বাজার, মানে বুঝতে পারছো। তো এই হচ্ছে সিচুয়েশন, খারাপ সিচুয়েশন রয়েছে এখন। আপাতত এখান থেকে আমি মুন্না ভাইকে কল করেছি, এখানে আবার নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না, মানে নেট চলছে না, তো কল করা যাচ্ছে পুলিশদের থেকে, মানে ফোন নিয়ে আমি মুন্না ভাইয়াকে কল করেছি। মুন্না ভাইয়া বলছে যে আমি জানাচ্ছি যে এরকম যদি কোনো পারমিট হয় আর যদি অনলাইন করা যায় তাহলে মুন্না ভাইয়া করে দেবে। এইখানটায় রয়েছে চেকপোস্ট, পুলিশ চেকপোস্ট দেখতে পাচ্ছ। এই চেকপোস্টে ঢুকে বাইক আমাদের সাইডে রাখা আছে, আর এখানে হচ্ছে আমরা ছিলাম। এই হচ্ছে জায়গা, এই হচ্ছে ভিউ, জাস্ট ভিউটা দেখো। আর এই সামনের দিকে রয়েছে ফুকসুন্দর। আমাদের এখান থেকে গতকাল আমাদের পৌঁছানোর কথা ছিল, কিন্তু কিছু করার নেই, পৌঁছাতে পারিনি। এখন আনএক্সপেক্টেড ডিলে। নমস্তে করো। তো এবার সিরিয়াসলি বলছি, এবার হ্যারাসমেন্ট হচ্ছে, মানে এরকম কোনো নিয়ম নেই যে ইন্ডিয়ানদের এই চেকপোস্টে আটকাবে। জাস্ট এখানে আমাদের এন্ট্রি করে এগিয়ে যাওয়ার কথা সামনের দিকে, কিন্তু সেটা আমরা করতে পারছি না, কারণ এখান থেকে উপরে কিছু করেছে। আর ডিএসপি এখানকার হচ্ছে মিস্টার হরিকৃষ্ণা কেসি, হ্যাঁ, উনি আমাদের পারমিশন দিচ্ছেন না। তো আমরা ডাইরেক্ট ডিএসপি অফিসে ফোন করেছি, 197-এ কল করে ডাইরেক্ট ডিএসপি অফিসের নাম্বার নিয়ে ডিএসপি অফিসে ফোন করেছি। তো সেটারও একটা অডিও তোমরা শুনতে পারো, ওটা আমরা রেকর্ড করে রেখেছি। हेलो को बोल्नुभयो? सर म बस हल्दार उमा दर्शन सर। दाजु जयनपाल हजुर। जयनपाल हो भन्नु सर। तिनीहरूको यो फोक्सुन्डो जाने पर्मिट नभएको होइन है? त्यो पर्मिट जिल्ला प्रशासनमा आएर बनाउने गरी तिनीहरूलाई यो नम्बरमा चाहिँ कन्ट्याक्ट गर्दै गर्ने, उहाँ गएर समन्वय गर्ने भनेर त्यहाँ पठाइदिनु पर्यो। কোনো নিয়ম নেই, হ্যাঁ, যদি ইমিগ্রেশন বলছে, এখান দিয়ে বলছে ইমিগ্রেশন রাখবে ডোলপায় ঢোকার। তো ইমিগ্রেশন কিন্তু ফরেনার্সদের জন্য, আমাদের পাসপোর্টই লাগে না, তো কেন ইমিগ্রেশন লাগবে আমি জানি না, বুঝতে পারছি না যে কী অসুবিধা হচ্ছে এখানে। তো এটা হচ্ছে সামনে ফুকসুন্দর ট্রেকের ওখানে নিচে পারমিটের জায়গা রয়েছে, ওখানে টিকিট কাউন্টার রয়েছে, ওখানে টিকিট কেটে পারমিট বানিয়ে তারপরে ঢুকতে হয়, কিন্তু সেখান অবধি আমাদের যেতেই দিচ্ছে না, এখান দিয়ে আটকে রেখেছে। যদিও এখানকার যে পুলিশ অফিসাররা রয়েছে তাদের কোনো দোষ নেই, তাদের যে সুপিরিয়র ডিএসপি রয়েছেন, হ্যাঁ, তো তিনি কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট করছেন। তো এটা হচ্ছে ব্যাপার, জানি না এখন কি হবে। আমি মোটামুটি এখানে ঝগড়া করে ফেলেছি। এবার বলছে নিয়ম সবার জন্য এক, আমি বলছি যে নিয়ম সবার জন্য এক মানে আমেরিকানরা কি চলে আসতে পারবে উইদাউট পাসপোর্টে, এখানে রাশিয়ানরা কি চলে আসতে পারবে? তাহলে কি করে নিয়ম সবার জন্য এক হচ্ছে? ইন্ডিয়া হচ্ছে একদম একটা মিত্র দেশ নেপালের সাথে, একটা ব্রিজ ক্রস করে আমি ধারচুলা থেকে নেপালের ধারচুলাতে চলে গেছিলাম। তো সেরকম সিচুয়েশন, এখানে অবধি এসছি, কোনো পাসপোর্টও দেখানো হয়নি আমাদের, মানে দেখতে চায়নি কেউ। তো কেন এই প্রবলেম হচ্ছে? কোনো জায়গায় হয় না, সব জায়গায় বাইক নিয়ে যাওয়া যায়। রোড ট্যাক্স দিয়ে এসছি, বানসার ঘুরে এসছি, বানসারটাই হচ্ছে রোড ট্যাক্স। তো কেন এই প্রবলেম হচ্ছে? তো মোটামুটি এখানে ঝামেলা হচ্ছে, আমাদের আটকে রেখেছে।
দেখো, এটা দেখো, অদ্ভুত জিনিস। मर चुका है, ये मर गया। ডিম থেকে বাচ্চা বের করা এই প্রথমবার দেখছি। তো এখনো আমাদের কিন্তু পারমিট নিয়ে ঝামেলা চলছে। টাইম হয়ে গেছে দুপুর 12:53, মানে বুঝতে পারছো কি ঝামেলায় পড়েছি আমরা। পারমিট মনে হচ্ছে লাগবে, আমি অলরেডি কথা বলেছি। তো $100 চাইছে দুজনের পারমিট, তারপরে আবার সেফ খুব সুন্দর আলাদা পারমিট বানাতে হবে। $100 চাইছে হচ্ছে ট্রাভেল এজেন্সি। তো মুন্না ভাই যার থেকে আমরা সিম নিয়েছি সে কাঠমান্ডুতে ট্রাভেল এজেন্সির সাথে কথা বলেছে, তো বলছে $100 লাগবে দুজনের। এটা প্যাকেজ নিতে হবে ট্রাভেল এজেন্সির সাথে কাজ করতে গেলে। লাস্ট টাইম যখন আমরা নেপালে এসেছিলাম রাজের সাথে দেখা হয়েছিল, মিট আপ করেছিলাম এটা কাঠমান্ডুতে, তখন রাজ এসেছিল। তো রাজকে আমি বলেছি, রাজ যেহেতু কাঠমান্ডুতে থাকে, ও কাঠমান্ডু ইমিগ্রেশন অফিসে গেছে, ও আমাদের ইনফরমেশন জানাবে যে কি হচ্ছে কি না হচ্ছে। তো সেই অনুযায়ী আমরা পারমিট বানাবো। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের সে ফুকসুন্দর ট্রিপ এখানে এন্ড হচ্ছে। আমরা ব্যাক করছি নিচের দিকে। এই রুমটাতে গতকাল আমরা ছিলাম, গতকাল থেকে আমরা চেষ্টা করছিলাম। আর এখন বাজে হচ্ছে 2:37, নেপালের টাইম বলছে দুপুর 2:37। দুপুর 2:37 অবধি আমরা চেষ্টা করলাম। কালকে যখন এখানে এসে আমরা রুম নিয়েছিলাম তখন $300 দুজনের জন্য বলেছিল, এখন হঠাৎ করে বলছে $600 দুজনের জন্য। তারপরে যেহেতু 12টা বেজে গেছে ওই জন্য আবার দুদিনের চার্জেসও আমাদের দিতে হয়েছে। ও যাই হোক, এই ডান দিকে দেখতে পাচ্ছ পুলিশ চেকপোস্ট, এখানে আমাদের স্টপ করেছিল। এটা ডোলপাতে এন্টার করার জায়গা। গতকাল রাত্রিবেলায় বাদিকেই বাইক রাখা ছিল আমাদের। ও 26,000 থেকে जाना फायदा नहीं है। आप भी बोलो कोई 26,000 থেকে जाएगा? हाँ, $190 मांग रहा है अभी। তবে এখানকার কিছু পুলিশের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আড্ডা ফাড্ডা মারছিলাম আমরা, এখানেই বসেছিলাম সকাল থেকে। বিভিন্ন রকমের ফোন ঘোরানোর চেষ্টা করেছি, বিভিন্ন লোককে ফোন করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। কি হয়েছে ঘটনাটা আস্তে আস্তে বলছি। তবে সে ফুকসুন্দর ট্রিপ এখানে এন্ড। आप डर है क्या कैंसिल? हम लोग उधर नहीं जा रहे। ये परमिट का इशू कब से बना है? परमिट का कब से बना? अभी भी पता हो गया आपको? नहीं था, अभी हो गया। आपको अभी पता चला आपको? कोई भी कंफ्यूजिंग है ना टोटल इशू। कोई बोल रहा है कि ऐसे ये रिजर्वेशन एरिया का परमिट, कोई बोल रहा है इमिग्रेशन परमिट। हाँ, ये तो ऐसे ही हो रहा है। आपको भी अभी पता चल रहा है। ये पता नहीं क्या हुआ पहले नहीं मैं नहीं बोल रहा हूँ। मैं तो वो सर लोगों से तो बहुत अच्छा दोस्ती भी हो गया। নীলাদ্রির বাইকে যেহেতু প্রেস লেখা আছে, তো তাই জন্য কিছু একটা ইস্যু হলেও হতে পারে। তো মেন ব্যাপার হয়েছে পুলিশ থেকে বলে দিয়েছে যে প্রেসের লোক এসছে। হ্যাঁ, এটার জন্য কিছু কনফিউশন ক্রিয়েট হলো বা কি হলো বুঝতে পারছি না। এত কিছু পারমিটের কালকে রাত্রিবেলা যখন আমরা ঢুকেছি তখন আমাদের বললো যে কোনো অসুবিধা নেই, আপকে প্রেসে হো পত্রকার হো এসব বলে ফলে ঠিক আছে এখানে থেকে যাও। 8টা বেজে গেছে, তো 7টা অবধি এখানে পারমিশন দেওয়া হয়, অ্যালাউ করে সামনের রাস্তায়। তো আজকে সকালবেলা ওদের বক্তব্য চেঞ্জ হয়ে গেল, বলছে যে এই পারমিট লাগবে ওই পারমিট লাগবে, বানিয়ে আনো। চলো, জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। এত কষ্ট করে এত অফরোড করে এসে যদি না যেতে পারি, ডেস্টিনেশনে পৌঁছাতে যদি না পারি, তাহলে কিরকম খারাপ লাগে তোমরাই ভাবো। তবে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমরা এখানে পৌঁছে গেছি তাই জন্য আমরা পারমিট করার চেষ্টা করলাম। যেরকমভাবে বললাম, রাজকে বললাম, রাজ একদম ইমিগ্রেশন অফিসে চলে গেল। প্রথমে আমাদের সাথে কথা বললো ইমিগ্রেশন অফিসার, তো উনি বললেন যে নেই, ইন্ডিয়ান লোগোं को तो कोई परमिट नहीं लगता। তারপরে উনি বললেন যে ঠিক আছে আমি আরেকজনকে দিচ্ছি। তো আরেকজনকে দেওয়া হলো ফোনটা, আমি কথা বললাম। তো রাজও ছিল ওখানে কাঠমান্ডু ইমিগ্রেশন অফিসে। উনি আবার হঠাৎ করে পাশ থেকে বলছে যে না, পারমিট লাগবে, পারমিট করতে হবে, তবে আমরা পারমিট করবো না, এজেন্সিকে দিয়ে করাবো। তো এজেন্সিকে দিয়ে করাতে $190 লাগবে, মানে ইন্ডিয়ান মানি অনুযায়ী ধরে নাও প্রায় 15-16 হাজার টাকা। ইন্ডিয়ান মানিতে 16 হাজার টাকার কাছাকাছি, 16 হাজার টাকা ধরো। আর নেপালি মানিতে প্রায় 26,000-200-300 টাকা আমাদের পেমেন্ট করতে হবে। কে বলো এখন 26,000 টাকা দিয়ে পেমেন্ট করবে? যেখানে ইন্ডিয়ানদের পারমিট লাগারই কথা না, পারমিটটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন থেকে পারমিট দেবে। যেখানে ইমিগ্রেশন অফিসারের সাথে আমি ফোনে কথা বললাম, রাজ আমার সাথে কথা বলালো, উনি কনফিউজ। উনি বলছে না লাগবে না, তো লাগার তো কথা না ইন্ডিয়ানদের। তো সেক্ষেত্রে আমি কীভাবে এলাকাতে, মাথায় গরম হয়ে গেছে, যাবোই না, যাই হবে হবে। তাও লাস্ট অবধি আমি ভেবেছিলাম যে নীলাদ্রির সাথে কথা বলে যে নীলাদ্রি চলে যাবো কি, পারমিটটা করে নেবো, $190
$90 দিয়ে, দুজনের লাগবে $190। নীলাদ্রি তো আরও রাজি হলো না, বললো কেন যাবো। এরকম না যে টাকার জন্য, কিন্তু রাগ হয়ে গেছে। যে পারমিটটা আগে দুজন এসছে, নীলাদ্রি বলছিল যে আগে দুজন এসছে, দুজন ব্লগ করে গেছে, তো তারা কোনো রকম পারমিট বানায়নি, আমাদের জন্য নতুনভাবে পারমিট চালু হচ্ছে। তো আমাদের হঠাৎ করে পুলিশ বলছে জানে না, ও জানে না। একজন বলছে যে $20 লাগবে, ঠিক আছে আমরা $20 রাজি ছিলাম। তারপরে একজন বলছে যে $100 লাগবে, একজন বলছে পারমিটটা কিসের লাগবে, ইমিগ্রেশন অফিস মানে যেখান থেকে পারমিট করতে বলছে সেখানকার অফিসার বলছে কিসের পারমিট লাগবে, পারমিট তো লাগে না ইন্ডিয়ানদের। তো এই কনফিউশনগুলো দিয়ে আমাদের মাথা গরম হয়ে গেছে, ডিসিশন নিয়েছি যাব না। হ্যাঁ, এখান থেকে মানে জাস্ট পেছন দিকে 30 কিলোমিটার আগে ছিল দুনাই, দুনাই থেকে আমাদের ট্রেক শুরু হতো। তো দুনাই থেকে আমাদের গিয়ে পারমিট বানাতে হতো, ওখান থেকেও আবার একটা 1,500 টাকা পারমিট রয়েছে, কিন্তু মানে জাস্ট দুনাইতে পৌঁছাবো, তারপরে ট্রেকটা শুরু করার পরে একটা টিকিট কাউন্টার পড়বে ওখানে, মানে ইন্ডিয়ান মানে সার্ক কান্ট্রির লোকেদের 1,500 টাকা, আর ফরেনার যারা সার্কের বাইরে রয়েছে তাদেরকে 3,000 টাকা দিয়ে যেতে হতো উপরে। তো সেটা আমরা করতাম। যাই হোক, আজকে যতদূর যাওয়া যায় আমরা যাব। এখান থেকে 30-35 কিলোমিটার আগে রয়েছে। তারপরে আবার ভাবো, কাল থেকে বাড়িতে ফোন করা যায়নি, এখান থেকে কোনো রকমের টাওয়ার পেয়েছি, সেখান থেকে মুন্না ভাইয়াকে ফোন করেছি, মুন্না ভাইয়া ফোন করে দিয়েছে বাড়িতে। তো মুন্না ভাইয়ার সাথে কথা হয়ে গেছে বাড়ির লোকের, যে কোনো অসুবিধা নেই, ওরা এক জায়গায় আটকে আছে যেখানে নেটওয়ার্ক নেই। হ্যাঁ, তো তাই জন্য ফোন করতে পারেনি। অনেকদিন পর এত কঠিন একটা অফরোড করলাম, অনেকদিন পর। তবে এখনও বলছি, যারা সে খুব সুন্দর প্ল্যান করবে তারা কিন্তু দেখে নিও এই টার্মিটের ব্যাপারগুলো। আগে দুবার ঘুরে গেছি নেপাল আমাকে খুব খারাপ টাইমে খুব ভালো সাথ দিয়েছে, মানে অ্যাডভেঞ্চার এত করে গেছি নেপালে। এবারও অ্যাডভেঞ্চার করলাম, আরও সামনে অ্যাডভেঞ্চার ছিল, ট্রেকিংটা মিস করব। খুব সুন্দর লেক, নেপালের ডিপেস্ট লেক, সবথেকে গভীরতম লেক নেপালের, মিস করব। তবে যাই হোক, এখানেও একটা পারমিটের ব্যবস্থা করতে হয়, এটাও কিন্তু নেপাল গভর্নমেন্টকে দেখতে হবে। এখানে একটা পারমিটের ব্যবস্থা করে রাখতে হবে। যেমন মানাঙে ঢোকার সময় আমরা পারমিট করে যেতে ভুলে গেছি, বেসি শহর থেকে পারমিট হয়, পোখরা থেকে পারমিট হয়। মানাঙে যাওয়ার সময় আমরা পারমিট করতে ভুলে গেছিলাম, কিন্তু একদম চামে, মানাঙের হেডকোয়ার্টার চামেতে ঢুকছি, মানে মানাং ডিস্ট্রিক্টে এন্টার করছি, তারপরে ওখানেই কিন্তু এসে আমাদের পারমিট করে নিয়েছিল। হ্যাঁ, ওখানেই পারমিট করাতে পেরেছিলাম, কিন্তু এখানে সেরকম নেই, কিছু সিস্টেম নেই। বাপরে বাপরে বাপ, রাস্তা দেখেছো? বাবা রে বাবা রে বাবা রে, কামান, রাস্তা দেখেছো? কালকে অন্ধকারে এইসব রাস্তা আমরা ক্রস করেছি। জাস্ট রক্ত গরম হয়ে যাবে এসব রাস্তা দিয়ে বাইক চালাতে গেলে। 20-25 মিনিট এসে এই গ্রামটা পড়েছে। রাস্তা দেখেছো? তারিকা, কামান কামান ভাই, এরম ভাই মজা নিতে হবে, আর তো কিছু করার নেই। সে খুব সুন্দর দেখতে পেলাম না, তো এরম ভাই মজা নিতে হবে। তবে যাই বলো তাই বলো, সামনের ভিউ কিন্তু এক নম্বর। তাল্লু বাগানে গিয়ে আগে বাড়িতে ফোন করে দিতে হবে, বাড়িতে সবাই খুব টেনশনে আছে মনে হচ্ছে, কি হলো ব্যাপারটা। কালকে বেরোনোর সময় জাস্ট ভয়েস নোট পাঠিয়েছি, কঠিন অফরোড আছে, রাত হবে পৌঁছাতে, গিয়ে ফোন করব। তো এমন একটা পজিশনে থেকেছি যে কোনো টাওয়ারই নেই, বাড়িতে তো টেনশন নেবেই। কালকে সারা রাতে কোনো কথা হয়নি বাড়ির লোকের সাথে, জানেই না কিছু। তবে তোমাদের মধ্যে অনেকে হয়তো ভাবতে পারো যে পারমিট না করে আমরা চলে এসেছি,
অনেকেই হয়তো বলতে পারো যে পারমিট তো লাগবেই, যেখানে নিয়ম সেখানে নিয়ম, আমরাও মানছি যেটা নিয়ম সেটা নিয়ম, কিন্তু দেখলে তো তোমরা পুলিশ অফিসারই জানে না, हम लोगों को भी पता नहीं था। আর ইভেন কালকে রাত্রিবেলা যখন পৌঁছেছি তখন কিন্তু ওনারা কিচ্ছু বলেনি, ভানসার দেখতে চেয়েছে, খুঁটিয়ে খুঁটিয়ে ভানসার দেখেছে, বাইকের নাম্বার ফাম্বার আছে, সমস্ত কিছু ছিল, সমস্ত কিছু বলেছে। আজকে সকাল থেকে ওনাদের ইয়ে চেঞ্জ হয়ে গেছে। আমি গ্যারেন্টি দিচ্ছি এখনও তোমাদের যে প্রেস লেখাটা রয়েছে, তো ওই জন্যেই যা প্রবলেম হয়েছে আমার মনে হচ্ছে, আমার 90% তাই মনে হচ্ছে। 10% পারমিটের জন্য যদি হয়ে থাকে তাহলে পারমিট একদম নতুন চালু হয়েছে, একদম নতুন, কারোর কাছে কোনো ইনফরমেশান নেই, কারোর কাছে কোনো ইনফরমেশান নেই। আমরা কিন্তু 1 ঘন্টা 10 মিনিটের 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে পৌঁছে গেছি হচ্ছে তাল্লু বাজার। তাল্লু বাজারে পৌঁছে একটা কফি অর্ডার করেছি, ব্ল্যাক কফি, আর তার সাথে চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইস আসছে, আর নীলাদ্রি এদিকে চাউমিন খাচ্ছে। पता नहीं भाई, 4-5 आदमी 4-5 तरह का बात, कुछ समझ नहीं आ रहा है। देख, पैसा देना ठीक है, लेकिन वो इमिग्रेशन ऑफिसर ही बोल रहे हैं परमिट नहीं लगता, दूसरे इमिग्रेशन ऑफिसर आया एजेंसी, वो बोल रहे हैं परमिट लगेगा, कोई बोल रहा है $100, कोई बोल रहा है $90। আমার আর কিছু বলার নেই, সে সুন্দর নিয়ে এবারের জন্য আর হলো না, নেক্সট টাইম দেখা যাবে। এটা হচ্ছে ক্র্যামস্টারে হাইড্রেশন ব্যাগ, এর মধ্যে একটু জল ঢালবো। ব্যাগটা বের করেছি, পাইপ টাইপ দেখে সমস্ত কিছু দেখে ওরা বলছে যে কি অক্সিজেন, এটা দেখে অনেকেই অক্সিজেন বলে, জানিস তো। ব্যাগের মধ্যেই রয়েছে, জলটা ঢেলে নিই। সো তাল্লু বাগারের এই বাগার ভিলা হোটেল রেস্টুরেন্ট, বাগার ভিলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে নিয়েছি। এখানে কিন্তু স্টে করার ব্যবস্থা রয়েছে, পেছনে দেখো স্টে অপশন রয়েছে, এদিকে মানুষজন স্টেও করতে পারে, এই হচ্ছে অপশন। আজকে তোমাদের ওই রাস্তাটা দেখিয়ে দেবো। আমরা তো শর্টকাট নিয়ে এসেছিলাম রুকুমগড় থেকে রাড়ি, তো আজকে রাড়িকে বাইপাস করে আমরা বেরোবো, আর শর্টকাটের জায়গায় লং কাট রাস্তাটা দেখাবো। লং কাট রাস্তাটা নাকি ভালো শুনেছি, তো সামনে গিয়ে দেখিয়ে দেবো। তোমরা যদি আসো এই রুটে, জানি না তোমরা কতটা আসবে, যদি আসো তাহলে তোমাদের জন্য যাতে সুবিধা হয়, তোমাদের যাতে সুবিধা হয়। আরও একটা জিনিস তোমাদের ইনফর্ম করি, এই যে বাগার ভিলা হোটেলে যে ভাইয়া ছিল, ভাইয়া বলে इंडियन लोगों को कोई परमिट नहीं लगता, इंडियन लोगों को क्यों परमिट लगेगा, आप सार्क के हो ना। তার মানে ভাবো কি কনফিউশন ক্রিয়েট হলো, কি হলো ব্যাপারটা বুঝতেই পারলাম না। ওই যে রাড়ি দেখা যাচ্ছে, আমরা কিন্তু আধ ঘন্টার মধ্যে রাড়ি পৌঁছে গেছি। আধ ঘন্টা লাগেনি মনে হচ্ছে, বিকাল 5:26 বাজে ইন্ডিয়ান টাইম অনুযায়ী। আমরা এই মেন রোডই নেবো। আসার সময় আমরা একদম এই পাহাড়ের উপর দিয়ে এসেছিলাম শর্টকাটে, এখন মেন রোড নেবো, একদম মেন রোড দিয়ে স্ট্রেট যাব। রাড়ি থেকে চর আর টারম্যাক রোড, কিছু কিছু জায়গায় টারম্যাক থাকবে, কিছু কিছু জায়গায় অফ রোড থাকবে। মুশকিল, এই রাস্তা দিয়ে রুকুমকোট কেউ জানেই না, এটাই হচ্ছে মুশকিল। আগের বারে ওই জন্য এই প্রবলেম হয়েছিল, সবাই ছিতরেং ওই রাড়ি হয়ে ওটাই রয়। এটা মনে হচ্ছে নতুন হয়েছে, ওই জন্য জানে না কেউ। রিমনা হয়ে যেতে হবে আমার যেটুকুনি মনে পড়ছে। না, রিমনা দিয়ে আসিনি, আমরা ছিতরেং হয়ে এসেছিলাম। ছিতরেং এর রাস্তা উপর দিয়ে, ওই পাশ দিয়ে। ইন্স্যুরেন্স অথরিটি রিমনা, এই যে ব্রিজ রয়েছে, ব্রিজটা কিন্তু সাংঘাতিক ব্রিজ। আশা করছি এখানে আমার স্যাডেল ব্যাগ আটকাবে না। নীলাদ্রি পেরিয়ে যাক, তারপরে আমি যাব। চলো, আরে বাবা, এখানে আবার কাঠ লাগানো কেন রে? দেখেছ ব্রিজটা, সাংঘাতিক, পুরো হিলছে। क्या रे, उसका टायर नीचे चला गया क्या? এর মধ্যে চাকা ঢুকিয়ে নি। চল, ওই তো রাইট সাইড লেখা আছে।
রিমনা ক্রস করে এই হচ্ছে রাস্তা। चल आगे हमें फाकार मध्य कौन सा सामने का चाका चला गया এটাই হচ্ছে মেন রোড, এটাই হচ্ছে মেন রোড। আমরা ভেতরের রাস্তা দিয়ে গেছিলাম, যেটা রেকমেন্ডেড নয়। যদি এর মধ্যে ফুকসুন্দর যেতে চাও পারমিট টারমিট বানিয়ে, হ্যাঁ বা একবার জেনে নিতে পারো, ফুকসুন্দর পারমিট নাও লাগতে পারে ফিউচারে। আমাদের সাথে হয়ে গেছে কাণ্ড, আমি বলে দিচ্ছি। পারমিট লাগতেও পারে নাও লাগতে পারে, আমি নিজেই কনফিউজ, পুলিশরাও কনফিউজ, সবাই কনফিউজ, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। যদি যাও তোমরা কেউ, তাহলে এটাই হচ্ছে মেন রোড। সাসপেনশন ব্রিজটা ক্রস করলাম, এই ব্রিজটা যদি আরেকটু উঁচু হতো তাহলে হয়ে গেছিলো, আজকে দাঁড়িয়ে পড়েছিলাম মাঝখানে, হয়ে গেছিল। রুকুমকোট পৌঁছে গেছি। রুকুমকোট এখান থেকে 80 কিলোমিটার, रिमना दिए आसले 80 किलोमीटर, इधर से 80 किलोमीटर राड़ी से, उधर से 53 किलोमीटर। 8टा 2 बजे, 8टा 2। रुकुमकोटे पेट्रोल दाम 180 করে। तो पेट्रोल पाम्प नहीं, ब्लैके নিচ্ছি। पेट्रोल पाम्प नहीं এখানে নেই। রুকুমকোটে এই হোটেলের 4th ফ্লোরে আমরা স্টে করেছিলাম। 4th ফ্লোরে 500 টাকা রুম রেন্ট নিয়েছে। হোটেলের নাম কি দেখো, হিন্দি আমি খুব একটা, সোনাভেরি কিছু একটা হবে, হোটেল সোনাভেরি। খুব ইম্পর্টেন্ট কথা আছে, বলছি তোমাদের সাথে মোটর লাইন সেট হবে। জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। টাইম হচ্ছে ইন্ডিয়ান টাইম সকাল 7টা 56, আর আমরা বেরিয়ে পড়লাম সকাল 7টা 56 সময় বেরিয়ে। এই যে ওই সাইডের রাস্তা দিয়ে আমরা গতকাল এসেছি। এই রুটটাই কিন্তু ভালো রুট, একটু লং জার্নি কভার করতে হবে কিন্তু ভালো রুট। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা ডিসিশন নিয়ে নিয়েছি যে এখান থেকে আজকে পোখরা যাব। পোখরার ডিস্টেন্স হচ্ছে 267 কিলোমিটার। 267 কিলোমিটার যেতে 8 ঘন্টার মতো সময় লাগবে গুগল বলছে। এই 8 ঘন্টা জার্নি করে আমরা পোখরা যাব, আর পোখরাতে গিয়ে ডাইরেক্ট ইন্ডিয়ান এম্বাসিতে যাব। ওখানে গিয়ে আজকে কমপ্লেন করতে পারি। আমরা গিয়ে জানতে চাইছি যে টোটাল ব্যাপারটা কি হয়েছে, আদৌ কি ডোলপার জন্য পারমিট লাগে না লাগে না। কালকে রাত্রিবেলা অনেক ভাবলাম, যে পুলিশ অফিসারটাকে বললাম যে তোমরা রিটার্ন দাও একটা, যে তোমার ইন্ডিয়ানদের জন্য পারমিট লাগবে, তোমরা একটা রিটার্ন দাও। এত দূর চলে এসেছি, বুঝতে পারছো, এত দূর চলে এসেছি, এমন একটা জায়গায় রয়েছে যেখানে নেটওয়ার্ক নেই, ঠিক করে কথা বলা যাচ্ছে না, হ্যাঁ কিচ্ছু হচ্ছে না। তো এত দূর এসে যাওয়ার পরে তোমরা হঠাৎ করে বলছো পারমিট লাগবে, তো তোমরা রিটার্ন দাও একটা, বা তোমরা আমাদের ভিডিওতে বলো, যে একটা ভিডিও ধরছি তোমার কাছে, তুমি বলো যে ইন্ডিয়ানদের জন্য পারমিট লাগবে। তো কিছুতেই পুলিশ অফিসারগুলো বলতে চাইলো না, কিছুতেই বলতে চাইলো না। যখনই বলেছে ইসমে বলো, পালিয়ে যাচ্ছে। কারণ আমি তোমাদের এখনও বলছি, ব্যাপারটা হয়েছে রাত্রিবেলা, সেদিনকে যদি আমরা না পৌঁছে দিনের বেলা পৌঁছাতাম, জাস্ট বেরিয়ে চলে যেতে হয়তো বা পারতাম। আমি এখনও শিওর না, 100% শিওর হয়ে বলতে পারছি না। তবে ব্যাপারটা হচ্ছে নীলাদ্রির যেহেতু প্রেস লেখা আছে বাইকে, তো ওইটা দেখেই পুলিশগুলো টেনশনে বারবার জিজ্ঞেস করে আপনি পত্রকার হোক ইয়া। দেখো আমরা পাশে চলে এসেছি, আর যাওয়ার দিন এই জায়গাটা কতটা বরফ ছিল, পেছন দিকে পুরো ভর্তি বরফ ছিল, এখন কিন্তু 1 ফোঁটা বরফ নেই। ভুক্তিবাং হচ্ছে 40 কিলোমিটার, মানে আমরা 46 কিলোমিটার চলে এসেছি 1 ঘন্টার মধ্যে। দারুণ রাইড করেছি। এই সামনের পাহাড়টা দেখেছো, সামনের পাহাড়টাতে কিন্তু রডোডেনড্রন ফুটে রয়েছে, লাল পুরো ফুটে রয়েছে, লাল ফুল, সবুজ পাহাড়ের মধ্যে লাল ফুল ফুটে রয়েছে, কতগুলো গাছ রয়েছে রডোডেনড্রনের। আমরা 2 ঘন্টার মধ্যে রুকুমকোট থেকে ভুক্তিবাং পৌঁছে গেছি, 2 ঘন্টা 86 কিলোমিটার। আমাকে পুলিশ ধরেছিল না বানসারের জন্য, ও ট্রমাতে রয়েছে। मैं हंसी निकल गया, देख मैं उतना नहीं हंस पा रहा हूँ। बाइक चला रहा हूँ, वही सोच में रहा, क्यों नहीं हुआ वही। मैं बाइक चला रहा हूँ, मैं देख रहा हूँ रोड को, लेकिन मेरा माइंड के बैकअप में लगा क्यों नहीं दिया हम लोग को, ऐसा क्यों किया, मतलब वो हो रहा है भाई। बहुत पैसा लगा, ऐसा खराब रोड, बाइक का चेन, टायर, मतलब बहुत कुछ चीज़ों को लेके हम लोग चल रहे हैं ना। तो ভুক্তিবাং থেকে তেল ভরে নেবো, এখান দিয়ে তেল ভরে বেরিয়ে যাবো। ফিউল রেঞ্জ 100 কিলোমিটার রয়েছে, ফুল ট্যাঙ্ক তেল ভরে নেবো। চলো তেল ভরা হয়ে গেছে, এবার এগোই। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 160 কিলোমিটার হবে, আর টাইম হয়েছে 11টা 15 নেপালের টাইম, 11টা 14 নেপালের টাইম, 10টা 59 হচ্ছে ইন্ডিয়ান টাইম। তো চলো আর বেশি কিছু করবো না, কোথাও সেরকমভাবে দাঁড়ানোরও নেই, ডাইরেক্ট একদম এগিয়ে যাব।
পোখরার দিকে। পোখরা, আজকেই পোখরা পৌঁছে যাব। যদি না কোনো অসুবিধা হয় তাহলে পোখরা পৌঁছাবো আজকে। স্নো ক্যাপ মাউন্টেন, স্নো ক্যাপ পিক। এটা কি মাউন্ট ধৌলাগিরি মনে হচ্ছে। দেখো পিক দেখেই আমি চিনতে পেরেছি মাউন্ট ধৌলাগিরি। এটা 8000 মিটারের পিক মাউন্ট ধৌলাগিরি, দেখেই চিনতে পেরেছি। একদম মুস্তাং থেকে আরও ভালোভাবে দেখা যায়, আরও স্পষ্ট দেখা যায়। মুস্তাংয়ের রাস্তা আরও ভালো পাওয়া যাবে। আর এদিকে অন্নপূর্ণার রেঞ্জ বলতে পারো, এদিকে মাচ্ছাপুচ্ছরে, এটা অন্নপূর্ণারই কিছু রেঞ্জ হবে। আর এইখানটায় লুকিয়ে আছে মাচ্ছাপুচ্ছরে মাউন্ট ফিস্টেল। মাউন্ট ফিস্টেল মেঘে ঢেকে রয়েছে, দেখা যাচ্ছে না। এই হচ্ছে ভিউ। দারুণ 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 দারুণ। বাগলুর এখান থেকে 25 কিলোমিটার মতো হবে। সামনে কিন্তু অফরোড পাবো আমরা, ভালোই অফরোড পাবো। চলো আস্তে আস্তে নামি নিচের দিকে। আজকে দুপুরবেলা 3টের মধ্যে কিন্তু আমরা পোখরা পৌঁছে গেছি। দারুণ রাইড করে এসেছি, দারুণ রাইড, নন স্টপ রাইড করে চলে এসেছি। তবে এখানে এসে যেখানে আমাদের যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে ইন্ডিয়ান এম্বাসি, কিন্তু পোখরাতে কোনো ইন্ডিয়ান এম্বাসি নেই, ওই জন্য আমরা যেতে পারিনি। আর কথা বলেছি ইন্ডিয়ান এম্বাসির সাথে, ফোনে কথা হয়েছে আমাদের, তার সাথে রাজ আমাদের সাথে একজনের কথা, এখানে ট্রাভেল এজেন্ট রয়েছে, ট্রাভেল এজেন্টের কথা বলিয়ে দিয়েছে। উনি কিন্তু আমাদের বলেছে লোয়ার ডোলপার জন্য কোনো রকম পারমিট লাগে না, ইন্ডিয়ানদের কোনো রকম পারমিট লাগে না। ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ হোয়াটসঅ্যাপ কলে কথা হয়েছে। তো ওনাকে প্রথমেই বলেছি, উনি বললেন, প্রথমে কনফার্ম করলেন যে লাগে না, তারপরে উনি বললেন যে তাও আমি দেখছি। উনি ফোন রেখে আবার আমাকে 10 মিনিট পরে কল ব্যাক করলো, তো তখনও উনি আবার কনফার্ম করলেন যে কোনো পারমিট কিন্তু লোয়ার ডোলপার জন্য লাগে না। এখানে স্ট্রিট নাম্বার 6-এ ওর অফিস রয়েছে, আমি যাচ্ছি, একবার জিজ্ঞেস করবো যে যদি ওকে ব্লগে নেওয়া যায়, যদিও বলে। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে কথা বললাম, কিছু করার নেই, ভিডিওতে নিতে পারিনি। বুঝতেই পারছো ব্যাপারটা হচ্ছে একটুখানি, মানে কি বলবো এই ব্যাপারটাকে নিয়ে কি বলা যেতে পারে, খুবই কন্ট্রোভার্সিয়াল টপিক আর কি। তো আমি ওই জন্য ব্লগে সেরকমভাবে নিতে পারলাম না ওনাকে। তবে কালকে আমাদের সমস্ত ইনফরমেশন উনি জোগাড় করে দেবেন বলেছেন। তবে আপাতত যা, এনারাও কনফিউজ যে এরকম তো হওয়ার কথা নয়। গতকাল আমরা এসে পৌঁছেছিলাম পোখরাতে, আর গতকাল রাত্রিবেলাও আমরা বিভিন্ন রকমের ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করেছি, ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছি যে আসলে কি হলো আমাদের সাথে। তো গতকালও চেষ্টা করেছি, আজকে দুপুরবেলা থেকে সকালবেলা থেকে চেষ্টা করেছি, করে আজকে সন্ধ্যেবেলা আমাদের কাছে যে ইনফরমেশনটা এসছে, প্রথমে এখনও অবধি কনফিউশন রয়ে গেছে যে দুনাই যেতে গেলে আদৌ কোনো পারমিট নিতে হয় কি হয় না। তবে 99% শিওর যে দুনাই যেতে গেলে কোনো পারমিট লাগে না। দুনাইয়ের পরে যখন ট্রেক শুরু হবে তখন একটা পারমিটের দরকার পড়ে, সেটা ওখান থেকেই নেওয়া যায়, টিকিট ওখান থেকেই নেওয়া যাবে, মানে ফুকসুন্দর জন্য নেওয়া যাবে ওখান থেকে। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা পোখরাতে পৌঁছে রাজের সাথে কথা বলেছিলাম, রাজ একটা কন্ট্যাক্ট দিয়েছে। তো সেই দাদা, আমি নাম নিচ্ছি না, বুঝতেই পারছো সরকারি কাজ, তো কোনো রকম প্রবলেমে ফেসে যেতে পারে। তো দাদা আমাদের পুরো ইনফরমেশন নিয়ে জানিয়েছে। আর তার সাথে সাথে আমাদের যে কল রেকর্ডিংগুলো ছিল, আমরা ডিএসপি অফিসেও কল করেছিলাম, ডিএসপি অফিস থেকে বলেছে যে ওরা যখন এতদূর চলে এসছে তাহলে ওদেরকে দুনাই জেলা অফিসে পাঠাও, জেলা অফিস থেকে ওরা পারমিট নিয়ে নিতে পারবে যদি আদৌ পারমিট লাগে। তো কিন্তু আমাদেরকে এই ইনফরমেশনটা পুলিশ দেয়নি, মানে এটা কিন্তু নেপালি ল্যাঙ্গুয়েজে ছিল, আমরা বুঝতে পারিনি। কল রেকর্ডিং রয়েছে, আমি কল রেকর্ডিংও অ্যাটাচ করে দিচ্ছি। मेरा नाम है वैदिक चटर्जी। हाँ, उसका नाम है हाँ हाँ पुलिस है ना हमारा। हाँ 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 उसको फोन दीजिए। सर आपसे बात करेंगे, सर बात करेंगे आपसे, फोन किया वो डीएसपी ऑफिस से। हाँ, दीपर का डोल पास से बोलो ना उसको। हाँ सर। हेलो को बोल्नुभयो? सर म बस हल्दार उमादन सर। दाजु जयन्तीपाल हजुर। जयन्तीपाल हो, भन्नुहोस् सर। तिनीहरूको यो फोक्सोन जाने पर्मिट नभएको होइन है? त्यो पर्मिट जिल्ला प्रशासनमै आएर बनाउने गरी तिनीहरूलाई यो नम्बरमा चाहिँ कन्ट्याक्ट गर्दै गर्ने, उहाँ गएर समन्वय गर्ने भनेर त्यहाँ पठाइदिनु पर्यो। देशले त्यो नखाएर एउटा रिपोर्ट भएको, 3 सरसँग रिपोर्ट भएको छ। पर्मिट चाहिँ यहाँ जिल्ला प्रशासनबाट पनि दिन मिल्छ कि।
है। बिहान सरले वान सरले उहाँहरूलाई अब चाहिँ त्यो नभएको हुनाले रिटर्न पठाइदिनु भन्नुभएको थियो। ए हजुर। त्यसपछि हामीले उहाँलाई अघि रिटर्न पठाइदियौँ होइन। हजुर हजुर। त्यसपछि अब फेरि यता घुम्न आएको मान्छेहरूसँग बाटोमा भेट भएपछि सल्लाह गरेपछि फेरि उहाँहरू यहाँ रिटर्न आउनुभयो होइन। हजुर। त्यसपछि अब वान सरलाई फेरि अलिक जाहेर गर्नुपर्छ, वान सरलाई जाहेर नगरिकन त्यति भन्नु भएन। फेरि त्रिसरको आदेश हो। त्यसो म चाहिँ त्रिसरको आदेश हो, नभए म वान सरलाई पनि जाहेर गरेर एकछिन त्यसो होलमै राख्नु न त है। ल ल ल अच्छा। सुबह 8 बजे नहीं अराउंड 8:40 को मैं जब रूम से निकला था तो उस समय मैं उनके चेक पोस्ट में गया, उनसे पूछा कि सर कैसे हो, गुड मॉर्निंग। तो उन्होंने सर आप लोग नहीं जा सकते। तो मेरा मन एकदम उदास हो गया। फिर मैं बैदिक को बुलाया कि भाई बाहर आओ थोड़ा बात करते हैं। আমি তো শুনকেই উঠে চলে গেছি। যেহেতু এমবাসিতে যেতে পারিনি, পোখরাতে কোনো এমবাসি নেই, তো আমরা কাঠমান্ডুতে এখন যেতে পারছি না এইবারে। তবে মেল আমরা করছি, আমরা ডিসিশন নিয়ে নিয়েছি পুরো কাঠমান্ডুতে আমরা মেল করব, পুরো একদম কাঠমান্ডু যে ইন্ডিয়ান এম্বাসি রয়েছে ইন্ডিয়ান এম্বাসিতে মেল করব। মেল করে পুরো আমাদের কি ঘটনা ঘটেছে আমাদের সাথে সেটা জানাবো। আর সেটা নিয়ে যদি কোনো রিপ্লাই আসে তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করে দেবো। তো এখান থেকে কিন্তু আমরা ইনফরমেশনটা মোটামুটি পেয়েছি। আর এই হচ্ছে ব্যাপার। এখানে তোমরা যদি পোখরাতে কোনো রকম কোনো পারমিটের ব্যাপারে যোগাযোগ করতে চাও তো এখানে যোগাযোগ করতে পারো, নাম্বার দিয়ে দিয়েছি, হোটেল লেকশোর, এখানে যোগাযোগ করতে পারো। আর আমাদের সাথে একটা স্ক্যামই হয়ে গেছে বলতে পারো, এটাকে স্ক্যামই বলবো, স্ক্যাম ছাড়া আর কিছু না। তো ভাইয়ার সাথে কথা বলছিলাম, ভাইয়াও দুঃখ পেয়েছে, মানে সিরিয়াসলি বলতে। তো আমাদেরকে পশুপতিনাথের একটা ফ্রিজ ম্যাগনেট গিফট করেছে আমাকে। रात को लोग बोले कि सुबह ऐसे तो 5 बजे छोड़ते हैं, लेकिन आप लोग को 4:30 बजे छोड़ देंगे, आधा घंटा पहले छोड़ देंगे। हम लोग बोले कि ठीक है, हम लोग इतने टायर्ड थे, इतना थक चुके थे कि हम लोग नहीं सोए। फिर हम लोग सुबह शायद से मैं 7:40 को उठा। मैं 7:40 को उठ के गया विद अ वेरी गुड होप कि भाई अब हम जाने को मिलेगा। वो कह रहे सर आपको तो मना कर दिया, आपके पास तो परमिट नहीं है। हमने क्या चीज का परमिट चाहिए? बोलता नहीं सर इसके लिए परमिट चाहिए क्योंकि आप लोग लोअर डोल्पा में एंटर कर रहे हो। ऐसा तो कोई रूल ही नहीं है। भंसार लाओ, गाड़ी का पेपर है, आप चेक करोगे, लाइसेंस नंबर लिखोगे, मोबाइल नंबर लिखोगे, नाम लिखोगे, एड्रेस कहाँ से आए हो आप ये लिखोगे, मेंशन करोगे डायरी पे, एंड देन आप हमें लेट गो करोगे। बोलते नहीं हमने हमारे बड़े हकीम को कॉल किया, CDO पता नहीं क्या क्या बोल रहा था, उनको हमने कॉल किया, उन्होंने बोला कि नहीं परमिट चाहिए। मैंने बोला परमिट क्यों चाहिए? हम लोग तो सार्क कंट्री से बिलोंग करते हैं, SARC, हम लोग तो सार्क कंट्री से बिलोंग करते हैं, सो व्हाई डू वी नीड परमिट? बोलते हैं नहीं हमारा हकीम ने बोला आपको परमिट चाहिए। तो मैंने क्या चीज का परमिट चाहिए? बोलते हैं आप काठमांडू इमिग्रेशन से आपको परमिट लाके देना पड़ेगा, बिकॉज वहां पे इमिग्रेशन होगा तो पासपोर्ट पे होगा, वीजा के ऊपर इमिग्रेशन होता है। तुम गूगल में सर्च करके देखोगे कि लोअर डोल्पा परमिट डॉक्यूमेंट्स रिक्वायर्ड में ही आएगा, पासपोर्ट एंड वीजा। तो हम इंडियन से, हम तो वोटर कार्ड ID कार्ड से हमें एंटर मिलता है, तो हमें पासपोर्ट वीजा का जरूरत नहीं है। ঠিক আছে ছাড়ো বাদ দাও, আর কিছু বলার নেই। চলো তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার এন্ড গুড নাইট ফ্রম পোখরা।